আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? জি জি স্যার, স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ ভালো। আমরা একটু অপেক্ষা করি, বাকিরা আসুক, জয়েন করুক। 5 মিনিট পরে আলোচনা শুরু করবো। আপনাদের কারো কোনো প্রবলেম থাকলে শেয়ার করতে পারেন। জি স্যার, রেমকোস তো স্যার আমাদের উইন্ডোজ ডিফেন্ডারের ধরা খাইতেছে, তো এটা তো আমরা কিছু করতে পারতেছি না। এন্টিটি ডিটেক্টর বানাইতে হবে ওটাকে। হ্যাঁ, এটা কোনো কোনো সময় ডিটেক্ট করতে পারে। আর কিছু টুলস আছে, ওগুলো দিয়ে মাঝে মধ্যেই বাইপাসের কাজগুলো করা যায়। একটা আছে ফ্যাট রেট। হ্যাঁ, ফ্যাট রেট, ওটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন। স্যার তবে এটা ডিলিট করার কারণে আমি অ্যাসাইনমেন্টটা তো মানে ওটা কমপ্লিট করে কাজটা করে তারপর আমি জমা দিতে পারলাম। আচ্ছা আচ্ছা, ওটা অসুবিধা নেই, মানে আপনি ট্রাই করেছেন অতটুকুই এনাফ। ঠিক আছে। আর স্যার এটার যে একটা ক্র্যাক ভার্সন আছে রেমকোসের, তো ওটা কি বেটার? ওটা কি চালাতে পারবো আমরা, নাকি ওটা ওটা ঝামেলা লিংক করবে কাজ করতে? দিয়েছিলাম, তো ওটা লিংক দিয়ে বলেছিলাম আপনার ভার্চুয়াল বক্সের উইন্ডোজে সেটআপ দিয়ে দেখতে পারেন। ডাউনলোড লিংক দিয়েছিলাম। ঠিক আছে স্যার, ওইটাই বললাম আর কিছু। ওটা কি ফুললি এরকম প্রফেশনাল মতো কাজ করে ওটা নাকি? ওটার ফাংশনালিটি বেশি, তো এই জন্য দিই। মেটাপ্রেটার যেটা সেশন নিয়েছিলাম, ওখানে হচ্ছিল যে আপনার কমান্ড দিয়ে সব করতে হয়, কিন্তু রেমকোসটা যদি আপনি রান করতে পারেন, হ্যাঁ, তো জি। তখন সুবিধাটা হয় যে একদম রিয়েল টাইমে স্ক্রিন শেয়ার করে দেখা যায় আর কি, তার কম্পিউটারে কি হচ্ছে না হচ্ছে, বা আপনি এখান থেকে বসে তার কম্পিউটারে ফাইল তৈরি করা, ফাইল লিড করা, অনেক কাজ করতে পারেন, অনেক ইজিলি করতে পারেন। আরেকটা ভাই স্যার। আমার তো লিংক জেনারেট হচ্ছে না, আমি কি করব ইয়াতে? যে এনগ্রক, এই যে ওটার ব্ল্যাক আইতে, হ্যাঁ হ্যাঁ, ওইখানে হচ্ছে না। ওটা তাহলে বাদ দেন। আপনার সেট টুল কিট একটা তো দেখিয়েছি আসসালামু আমি। আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে কি, ওই যে টেইলস এর কথাটা বলছিলাম না ভার্চুয়াল বক্সে, তো আমার কানেক্টিং হইতে এত দেরি লাগতেছিল, মানে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টার মতো হয়ে গেছে। পরবর্তীতে আমি রাগ হয়ে রিমুভ করে দিছি। রিমুভ করার পর আবার ডাউনলোড করছি। ডাউনলোড করার পর এখন আমি ভার্চুয়াল বক্সে নিতে পারতেছি না আর কি। ডিলিট অল ফাইলস মানে কমপ্লিট রিমুভ করা দরকার ছিল, আপনি সেটা করেননি, তো যার কারণে নতুন সেটআপ দিতে এরর করছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন কি করব? ওটা আপনার সি, আপনি কি ভার্চুয়াল বক্স সেটআপ দিয়েছেন কি সি ড্রাইভে না? না, সি ড্রাইভে দেই নাই মনে হয়। তো যেখানে দিয়েছেন যে ড্রাইভে দেখেন, ওই ড্রাইভে হ্যাঁ ভার্চুয়াল বক্স ভিএমএস নামের কোন একটা ফোল্ডার আছে। হ্যাঁ, ওইখানে গিয়ে ওই হ্যাঁ। টেইলস এর যে আর এক্সিস্টিং যে ফাইলগুলো আছে ওগুলো ডিলিট করে দেন, দেন আপনি আবার ভার্চুয়াল বক্সে ইম্পোর্ট মানে নতুন করে সেটআপটা দেন, না, তাহলে নিবে। মানে কি ওটা কি আবার ডিলিট করে দেবো? টেইলস মানে আর কি ডাউনলোড করছে ওইটা? না না না, আপনি যেটা সেটআপ দিয়েছিলেন ভার্চুয়াল বক্সে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই সেটআপের কিছু ফাইল এখনো হুম ভার্চুয়াল বক্সে রয়ে গিয়েছে। আপনি ডিলিট করলেও মানে আপনার ড্রাইভ হুম থেকে কমপ্লিট রিমুভ হয়নি। এর জন্য হুম ম্যানুয়ালি ভার্চুয়াল বক্স ভিএমএস নামের যে ফোল্ডার আছে, ওখানে হচ্ছে কি আপনার কালির যত সেটআপ টেটআপ বা এই আইএসও সেটআপের সব ফাইলগুলো থেকে যায়, হুম। ওখানে গিয়ে আপনি রিমুভ করবেন এটা। রিমুভ করার পর আবার ইয়ে করতে, তাই তো? আবার সেটআপ দিবেন। আচ্ছা, স্যার ধন্যবাদ ভাই। আরেকটা আর একটা আরেকটা কোশ্চেন ছিল, হ্যাঁ, সেটা হচ্ছে কি র্যানসস অথবা ট্রোজেন যেটা বলছিলেন, তো ম্যালওয়্যার রিমুভ করতে গেলে যে প্রসেসটা বলছিলেন, অলবিট, তারপরে হচ্ছে ম্যালওয়্যার বাইট, ইসেট, তারপরে হচ্ছে নর্টন। তো প্রথম যে কয়টা প্রসেস বলছিলেন, ওই কয়টা প্রসেস করলে যদি ট্রোজেনটা চলে যায়, তাহলে তো পরবর্তীতে যাওয়ার দরকার নেই। 2-3টা দিয়ে করাটা ভালো, কারণ দেখা গেল কোনোটা ম্যালওয়্যার বাইটসে আনডিটেক্টেড রয়ে গেল, সেটা এসেট থেকে ডিলিট করে দিল। ঠিক আছে, এই জন্য করা ভালো। পাওয়ার ইরেজার যেটা, ওটা একদম লাস্টে করা ভালো, মানে আগে যদি আপনার রিমুভ হয়ে যায় বা ফাংশনালিটি আগের মতো করতে থাকে, তাহলে পাওয়ার ইরেজারটা না দেয় ভালো, তখন আপনি ওটা কনসিডার করতে পারবেন। তবে ওটা ওই পর্যন্ত করাটাও বেটার। বুঝতে পারছি। স্যার ভাইয়া, ব্ল্যাক প্রসেস আই। কমপ্লিট করার পরে ওইটা করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি একটু স্ক্রিন হ্যালো শেয়ার ভাইয়া। দিয়েছি। হ্যাঁ, একজন একজন করে বলেন, নাহলে আমি শুনতে পাই না আসলে। আমি একটু স্ক্রিন শেয়ার দিয়েছিলাম, একটু দেখেন তো একটু আমার এটা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ারটা দেখি। আচ্ছা,
দেখতে পাচ্ছেন স্যার? লোড হচ্ছে, হ্যাঁ এসেছে। আমার এখানে এই আমি খালি লিনাক্স আর হলো উইন্ডোজ 7 মানে এট এ টাইমে কি আমি দুইটাই স্টার্ট করতে পারবো না? আপনার র্যাম কত? র্যাম তো 4 জিবি, আর ওই যে আপনার প্যান্টেস্ট করা আছে, 4 GB তে একসাথে দুইটা দিলে আপনার কম্পিউটার হ্যাং করে ফেলবে, আপনি রান মানে আমি দেখলাম যে ওই যখন আমি খালি লিনাক্স চালু অবস্থায় এখানে রান করতে যাচ্ছি উইন্ডোজ 7, ওটা ক্র্যাশ হয়ে যাচ্ছে। হ্যাঁ নতুন করে আবার সেটআপ দেওয়া হচ্ছে। হ্যাঁ, কারণ আপনার মানে ক্যাপাসিটি নাই, র্যাম এক্সটেন্ড করে নেন। জি। আচ্ছা, তাহলে এক্সটেন্ড করলে আমাকে তাহলে মানে এই প্রবলেমটা 8 চলে যাবে। আরো পারলে 8 GB এক্সট্রা অ্যাড করে নেন, আর যদি বাজেট না হয় তাহলে 4 GB অন্তত অ্যাড করে নেন। স্যার সালাম আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম। 4 জিবি ভালো করলে আছেন স্যার স্যার? দুইটা এট এ টাইমে করা যাবে না স্যার? হ্যাঁ, মানে 8 GB যদি র্যাম হয় তখন আপনি মনে করেন জি। কালিতে 2 GB দিলেন আর উইন্ডোজ 7 এ 2 GB দিলেন, হ্যাঁ জি। তখন মনে করেন পারবেন। ও, স্যার হ্যাঁ বলুন। আচ্ছা ঠিক আছে স্যার, এটাই একটু। স্যার আমি একটু স্ক্রিন শেয়ার করতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ দেন। স্যার আমি টেলস ইনস্টল করছিলাম, করার পরে হুম। ওটা পরে একটু স্লো কাজ করছিল, পরে আমি রিমুভ করে দিছি। দেওয়ার পরে আমি আবার ইনস্টল করতে চাচ্ছি, রান করতে চাচ্ছি, কিন্তু রান হচ্ছে না। এক কাজ করেন, উইন্ডোজ এর এখানে ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন, Windows হ্যাঁ টা। রান। ওই জি। রিমুভ ওইখানে ক্লিক করেন। হ্যাঁ মানে হ্যাঁ করা লাগবে, এখানে। বলেন দেন আমি বলতেছি, দেন ক্লিক করেন। হ্যাঁ দিস। যে হ্যাঁ এইখানে আপনারা যেটা ভুল করেন সেটা রিমুভ অনলি অনেকে দিয়ে ফেলে। রিমুভ জি করার জি সময় যে ডিলিট অল ফাইলস না ওটা দিবেন, জি দিলে হচ্ছে কি ওই যে যেটা বললাম যে জাঙ্ক ফাইল টাইল যেগুলো আছে ওগুলো সহ ডিলিট হয়, তখন নতুন করে আবার সেটা দিলে আপনার ওই ইররটা মানে আসে না বা শো করে না, ঠিক আছে? আচ্ছা স্যার, তা আমি তো এখন হ্যাঁ কিছু। এখন আপনি ওই হ্যাঁ, যে ড্রাইভে এই কালি মানে সরি ওই ভার্চুয়াল বক্স সেটআপ দিয়েছেন ওটাতে যান, বাকিরাও দেখে নেন, যে আরেকজন যে বললেন প্রবলেমের কথা সেও দেখে নেন। আপনি কালি সেটআপ দিয়েছেন যে ড্রাইভে, সি তে সম্ভবত নাকি? জি জি। যে আমি দেখাচ্ছি আপনি সি ড্রাইভে যান, এখান থেকে। আমি ইনস্টল করে টেলস এখানে, না না এখান থেকে। ভার্চুয়াল বক্সটা ইনস্টল দিয়েছেন কোথায় সেই ড্রাইভে যাবেন। ও, আচ্ছা। এখানে আপনার স্টোরেজে যান, এখানে যান, সি ড্রাইভে যান, দিস পিসিতে ক্লিক করেন। সি ড্রাইভে। হ্যাঁ হ্যাঁ সি ড্রাইভে যান, দিস পিসি ক্লিক। হ্যাঁ হ্যাঁ সি ড্রাইভে যান। এই যে এখানে না আমি না এটা করছি। ডাউনলোড না, আপনি ব্যাক করেন আমি বলছি। এটা তো মানে আপনি সফটওয়্যার যেগুলো ডাউনলোড করেছেন সেটা, আর জি জি। সেটা হওয়ার পরে আপনার সি ড্রাইভে সেভ থাকে। মানে ইনস্টলেশনের পরে। হ্যাঁ হ্যাঁ ইনস্টলের আপনি সি ড্রাইভে যান, হ্যাঁ এটাতে ক্লিক করেন, ডাবল ক্লিক, প্রোগ্রাম ফাইলস। প্রোগ্রাম ফাইলস। হ্যাঁ। নিচে নামেন কি ভাই আমি না কালি লিনাক্সে প্রপারলি উইন্ডোজ 7টা Back করেন। ডাউনলোড দিতে পারতেছি না। হ্যাঁ এখানে কোনটা ভাই? ব্যাক করেন, এটাতে নাই এরপরেরটা, হ্যাঁ এটাতে, হ্যাঁ এটাতে ক্লিক করুন। ভার্চুয়াল বক্স নামে নিচে নামে তো দেখি, স্যার ইউজারের মধ্যে নাম মনে ছিল। হয় আছে স্যার, আর ইউজারের মধ্যে প্রথমে ছিল ওরাকল নাম দিয়ে সেভ করা মানে আছে। আপনার হ্যাঁ ভাই প্রোগ্রাম ফাইলে কোনটায় ছিল। যাবো এখন? ব্যাক লগইন নামে ব্যাগে আসে। হ্যাঁ ব্যাকে ইউজারের মধ্যে থাকে স্যার, ইউজার ইউজার্সে দেখেন, ইউজার্স হ্যাঁ ইউজার গেছি। এমডি মাসুম বিল্লাহ, হ্যাঁ এখানে স্যার। এই যে ভার্চুয়াল বক্স ভিএমএস, এই যে নিচে একদম লাস্টেরটা, এটা। হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ এই যে দেখেন টেইলস এর ফাইলটা এখানে রয়ে গিয়েছে, তার কারণে আপনার নতুন সেটআপ নিচ্ছে না, এটা এখন ডিলিট করে দেন। এখন নিবে? হ্যাঁ এখন সেটআপ দিলে এখন নেবে এটা। ওকে থ্যাংক ইউ। ঠিক আছে, আরেকজন কি জানি কোশ্চেন করলেন কালি লিনাক্সকে, আমি খেয়াল করতে পারিনি। স্যার উইন্ডোজ 7টা ভাই। ব্ল্যাক আই, স্যার আমি একটা কথা বলি, ব্ল্যাক আইতে ফেসবুকের লিংকটা জেনারেট হইতেছে, বাট এটা শুধু পিসির জন্য হইতেছে। যতগুলা লিংক আছে সবগুলা পিসিতে সাপোর্ট করতেছে, মোবাইলে দিলে ব্ল্যাঙ্ক আসে। তাই নাকি? জি তো মোবাইলে এমন করার কথা না, রেসপন্সিভ ডিজাইনই তো থাকে। আর ফেসবুকেরটা হবে না, ফেসবুকেরটা আমিও ট্রাই করেছি আগে, ফেসবুকের স্যার ফেসবুকেরটা হইতেছে, বাট এটা আর কি ইয়া হইতেছে, HTML টাইপ হয়ে আসতেছে, হ্যাঁ হ্যাঁ যেটা ওটাই তো, যোগ্য। হ্যাঁ মানে শুধু কোর স্ট্রাকচারটা আসবে কিন্তু মূল ডিজাইনটা আসবে না, ওটার জন্য আপনার ম্যানুয়ালি ডিজাইন করতে হবে।
ফেসবুকেরটার জন্য আর কি। আমি একজনকে বলছিলাম যে ওয়েব ডেভেলপিং করছে, যে কি একটা অবস্থা আর কি, মানে ওর মোবাইলে লগ ইন করছে বাট ব্ল্যাঙ্ক আসে, কিন্তু পিসিতে এটা আর কি দেওয়া যেতেছে আর কি, ডেস্কটপে করা যেতেছে, ডেস্কটপ ল্যাপটপে। জি স্যার, ওয়েবে করা যায়, অ্যান্ড্রয়েডে করা যায় না স্যার, আমরা ট্রাই করছি। অ্যান্ড্রয়েডের আবার ডিফল্ট কিছু ফাংশনালিটির কারণে ব্রেক করতে পারে। ভাইয়া ভার্চুয়াল বক্সে উইন্ডোজ 7টা রান করতে পারতেছি না। আপনি কি স্ক্রিন শেয়ার দিয়েছেন? না ভাইয়া, স্ক্রিন শেয়ার দিতে পারতেছি না। পিসিতে ক্রোম আর ভার্চুয়াল বক্স দুইটা একসাথে হবে না। ক্রোম তো লাগবে না, আপনার জুম থেকে দিবেন। আপনি কি দেখতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ দেখা যাচ্ছে। নেক্সটে ক্লিক করেন। নেক্সটে তো অপশনে আসতেছে না, কারণ এটা নিচ্ছে না বেবি। নেক্সটে নিচ্ছে না ভাই। ওখানে কি বাটন কাজ করছে না নাকি? জি এটা পার্টিশন দিতে হবে। ভাই এখানে জায়গা 8 জিবি তে হয় না, উইন্ডোজ আর একটু বেশি লাগে। মিনিমাম 10 জিবি বা 20 জিবি লাগবে। হ্যাঁ 20 জিবি লাগবে। আপনি এটা ক্যান্সেল করে দিয়ে নতুন করে একটু স্টোরেজ বাড়াই দিয়ে ট্রাই করেন। আচ্ছা, তাহলে স্টোরেজের সমস্যা। আচ্ছা ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাই আজকে গ্রুপে আমি একটা আপনাকে স্ক্রিনশট দিয়েছিলাম, ওই ইনস্টাগ্রাম আইডি ব্যাক করার জন্য একটা প্রজেক্ট আমি দেখছিলাম আপনাকে। তবে এটা কি কোনোভাবে ব্যাক করা যাবে না? আমি রিপ্লাই দিয়েছিলাম তো মেসেজে যে ট্রাই করতে পারেন, আপনি তবে বলছিলেন যে হ্যাক করেছে ইনস্টাগ্রামটা, যদি একান্তই রিকভার করতে চান তাকে পুনরায় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করতে হবে, আর এটা খুব লেংদি একটা প্রসেস, কখনো কখনো 6-7 মাসও লেগে যায় শুধু এই একটা অ্যাকাউন্টে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে। ঠিক আছে, আপনি যেটা করতে পারেন যে তাকে বলে যে আমি অ্যাকাউন্টটা ডিসেবল করে ট্রাই করতে পারি, সেটা পসিবল কিনা বা সে অ্যাকসেপ্ট করে কিনা এই প্রপোজালটা, আপনি সেটা দিয়ে দেখতে পারেন। সে অ্যামাউন্ট ভালো দিয়েছে ঠিক আছে, কিন্তু ওটা লেংদি প্রসেস, কারণ যে অলরেডি হ্যাকার তাকে আপনি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করবেন, এটা ডিফিকাল্ট একটা প্রসেস। এই ক্ষেত্রে তো আমরা হ্যাকারকে চিনিও না বা কে হ্যাক করছে এটা জানি না, তাহলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কিসের উপরে করব? ওই অ্যাকাউন্ট যেটা ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টটা রানিং আছে, এখন তার সাথে মনে করুন আপনি অ্যাড হয়ে তার সাথে একটা ফ্রেন্ডশিপ করার ট্রাই করতে হবে। ঠিক আছে, মানে এটা তো বুঝতেই পারছেন যে একজন নর্মাল মানুষের সাথেই ফেসবুকে অ্যাড হয়ে বা ইনস্টাগ্রামে অ্যাড হয়ে ফ্রেন্ডশিপ করা অনেক ডিফিকাল্ট একটা প্রসেস, সহজে কেউ রিপ্লাই দেয় না, তাই না? স্যার আরেকটা প্রজেক্ট হচ্ছে স্যার, আমি কয়েকটা ওই আমার এলাকায় করে ডিসেবল অ্যাকাউন্ট পাইছি স্যার। ডিসেবল অ্যাকাউন্ট গুলা কি কোনোভাবে রিকভার করা সম্ভব না? ডিসেবল কি ফেসবুক থেকে যদি করে দেয়, সেটার তো একটা আছে রেস্ট্রিকশন দেয়, ওটা নির্দিষ্ট টাইমের পরে ওটা উঠে দেয়, কিন্তু যেটা একদম টোটাল ডিসেবল করে দিচ্ছে ওটার রিকভারের কোনো ওয়ে নেই। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি ওই যে গতদিন বললেন না যে নেট অফ করে তারপরে ওই যে ইয়াগুলা সফটওয়্যার গুলা রান করতে, ভাই ওই যে নর্টন পাওয়ার ইরেজার আর অ্যাসেট অনলাইন স্ক্যানার, ভাই এই দুটো অন করতে হলে ইন্টারনেট ছাড়া তো ভাই অন হচ্ছে না। তাহলে ইন্টারনেট কানেকশন দিয়ে নেন, অসুবিধা নেই তো। আর ভাই আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি তো গতদিন ভাই ম্যালওয়্যার অ্যাটাক দেখালেন, ভাই ম্যালওয়্যার অ্যাটাক কি রাউটারে হতে পারে? তাহলে ভাই যদি কোনো রাউটার, কম্পিউটার থেকে তো ম্যালওয়্যার রিমুভ করে দিলাম, কিন্তু যদি রাউটারে থাকে তাহলে ওখান থেকে আবার পুনরায় কম্পিউটার হ্যাক করা সম্ভব না? হ্যাঁ, হ্যাক করা সম্ভব। তাহলে ভাই রাউটার থেকে কি কোনোভাবে রিমুভ করা যায়? রাউটারের স্ক্যান দিতে হবে আপনাকে ম্যানুয়ালি। আমি আপনাদের vulnerability analysis ক্লাসে ওটা নিয়ে কনসেপ্ট দেখাবো। ভাইয়া আমাদের ওই ইনফরমেশন গ্যাদারিং এর মধ্যে আমাদের তো প্যাসিভ ইনফরমেশন গ্যাদারিং দেখাচ্ছেন, অ্যাক্টিভ ইনফরমেশন গ্যাদারিং কি দেখাবেন? আজকে থেকে এটা শুরু হবে। ওকে স্যার। ঠিক আছে, তো আমাদের তাহলে আজকে ক্লাসে আলোচনা শুরু করি। আমরা 50 জন মতো আছে। আমাদের আজকে যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে স্ক্যানিং নেটওয়ার্ক। আমরা কিভাবে এই নেটওয়ার্ক স্ক্যান করে তথ্যগুলো পেতে পারি বা তথ্য নিতে পারি। একটা লেংদি একটা প্রসেস। তো এর আগের দিন আমরা একটা কনসেপ্ট দেখেছিলাম যে ইনফরমেশন গ্যাদারিং। সিম্পলি কোনো প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য খুঁজে বের করা বা একটা আইপি অ্যাড্রেস মতো আমরা গ্যাদার করতে পারি, মনে করুন নেটক্রাফটে বা তার ডিএনএস এর ইনফরমেশন থেকে কোনো একটা আইপি অ্যাড্রেস সর্বোচ্চ পাবো, কিন্তু এর বেশি কোনো তথ্য আমরা
পাচ্ছি না। এখন ওই আইপি অ্যাড্রেসটা ব্যবহার করে আমরা ওই হ্যাকিং এর কাজে আর কি কি করতে পারি, ঠিক আছে, সেই প্রসেসটাই আজকে থেকে আমাদের শুরু হবে। তো প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্কটাকে স্ক্যান করতে হবে, আর এরপরে হচ্ছে সফটওয়্যার কি কি রান করছে সেটার আলোচনা মানে তথ্য খুঁজতে হবে। তো আমাদের আজকের ক্লাসে যে কন্টেন্ট গুলো দেখাবো সেটার উদ্দেশ্য কি কি, যে আমি একটা আইপি অ্যাড্রেস পেয়েছি বা একটা ওয়েবসাইটের নাম পেয়েছি, শুধু সেই ওয়েবসাইটটার কি কি পোর্ট ওপেন আছে শুধু সেইটা খুঁজে বের করার বিভিন্ন রকম টেকনিক আমরা দেখব। এখন কেউ কেউ একটু কনফিউজড হয়ে যায়, আমি গত ব্যাচে দেখেছি যে এতগুলো শেখার কি দরকার বা এত টেকনিক জানার কি দরকার। বিষয় যেটা হলো যে আপনি কোন প্রতিষ্ঠানে কি টাইপের কাজ পাবেন তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আবার একই প্রতিষ্ঠানে মনে করুন কোন একটা ব্যাংক, হ্যাঁ, একটা ব্যাংক একই সাথে তাদের নিজস্ব ওয়েবসাইট আছে, নিজের আলাদা এমপ্লয়ীদের জন্য আলাদা ওয়েব সার্ভার আছে, টাকা পয়সা ট্রানজাকশনের জন্য আলাদা কোনো সার্ভিস আছে। হ্যাঁ, একটা নেটওয়ার্কের ভিতরই কত রকম সার্ভিস তারা ব্যবহার করছে। তো একটা প্রতিষ্ঠানে এরকম বিভিন্ন সার্ভিস হতে পারে, ছোট প্রতিষ্ঠানেরও অনেক রকম ফাংশনালিটি থাকতে পারে। তো সেই সম্পর্কিত তথ্যগুলো খুঁজতে হলে আপনার বিভিন্ন রকম টেকনিক জানা থাকা লাগবে, ঠিক আছে, কোনোটার ফেলে দেওয়ার মতো না। আর যেটা বললাম যে আজকে শুধুই মানে টেকনিকটা কি শুধুই আলোচনা করব, মনে করুন যে একটা বাসার কিভাবে দরজা বা জানালাগুলো খুঁজে বের করতে হয়। এখন ওটা কাঠের দরজা না লোহার দরজা, মানে কি টাইপের সফটওয়্যার বা কি অ্যাপ্লিকেশন রান করছে, ওইটা আলোচনা করব নেক্সট 2টা ক্লাসে। আর আজকের ক্লাসের আলোচনা শুধুই পোর্ট গুলো খুঁজে বের করা জাতীয়, ঠিক আছে। আর টুলস গুলো দিয়ে দেখাবো, আর স্ক্যানিং নেটওয়ার্কে একটু আলোচনা করব যে নেটওয়ার্ক এটা স্ক্যান গুলো আসলে কিভাবে কাজ করে থাকে। লাস্টে একটু নেটওয়ার্ক ম্যাপ করা, মানে তার আমি যে একটা প্রতিষ্ঠানের এরকম স্ক্যান দিচ্ছি তার অভ্যন্তরীণ নেটওয়ার্কটা কেমন হতে পারে। আমরা বাসায় তো সাধারণত ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবস্থা রাউটার ব্যবহার করে অভ্যস্ত, কিন্তু এন্টারপ্রাইজ লেভেলে তো আর এরকম থাকে না, তাই না? তো সেইখানে একটা আইডিয়া মতো করার চেষ্টা করব আমরা টুলস ব্যবহার করে। তাতে সুবিধাটা হয় কি, যে আমি কোথা থেকে মনে করুন রাউটারে অ্যাটাক দিচ্ছি না কম্পিউটারে অ্যাটাক দিচ্ছি, এই টাইপের কিছু মিসকনসেপশন মানে হয় না যদি আমরা ঠিক মতো ম্যাপ করতে পারি, ঠিক আছে। তো আমাদের প্রথম যেটা বিষয় মানে টপিক, সেটা হচ্ছে গিয়ে আমরা টিসিপি যে কমিউনিকেশন করেছিলাম সেটা একটু রিক্যাপ করব বা পুনরায় একটু রিমাইন্ডে আনবো, ঠিক আছে। টিসিপি কমিউনিকেশনে কি কাজগুলো হয়, মনে করুন এটা আমার সার্ভার, এটা আমার কম্পিউটার। এখন আমি কমিউনিকেশন শুরু করতে চাচ্ছি, এটা 3টা স্টেপ আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে কমিউনিকেশন শুরু করার, আর আরেকটা হচ্ছে কমিউনিকেশন যখন চলছে সেই স্টেজ, আর লাস্টে হচ্ছে কমিউনিকেশন যখন আমি শেষ করে দিব ফিনিশ করে দিব সেই একটা স্টেজ। যখন মনে করুন এটা আমার হচ্ছে কি আমার বাসার কোন একটা সার্ভার, ঠিক আছে, আর এটা আমার টার্গেট মনে করুন youtube.com, ঠিক আছে, মনে করুন youtube.com, আমি সেখানে ভিডিও দেখতে চাচ্ছি। তো টিসিপি কমিউনিকেশনে কি হয় বা রিয়েল লাইফ কমিউনিকেশনে যেটা হচ্ছে, প্রথমেই আমার এখান থেকে একটা সিন রিকোয়েস্ট এখানে যাচ্ছে, সিনক্রোনাইজেশন, যে আমি তোমার সাথে কমিউনিকেশন করতে চাই। ভিডিও দেখবো কি দেখবো না, ভিডিও আদান প্রদান সেটা পরে, আগে আমার কমিউনিকেশন শুরু করাটা দিয়ে কথা। ও এখানে একটা সিকোয়েন্স নাম্বার সাথে অ্যাড করা হয়, ঠিক আছে। সিকোয়েন্স নাম্বারটা কি, একটা নাম্বার বা একটা সংখ্যা দিয়ে, এই যে বলেছিলাম যে আমাদের ডাটাগুলো প্যাকেট প্যাকেট আকারে যাতায়াত করে থাকে, ছোট প্যাকেট। তো প্রত্যেকটা প্যাকেটের ভিতরে নাম্বার দিয়ে জিনিসগুলো মনে করে মানে রিমাইন্ডে রাখা হয়, যাতে কম্পিউটার সহজেই মনে করতে পারে বা আইডেন্টিফাই করতে পারে, ঠিক আছে। তো সেরকম একটা জিনিস হচ্ছে সিকোয়েন্স নাম্বার। তো যখন এরকম সিন রিকোয়েস্টটা পাঠালো, তখন ইউটিউব থেকে কি করে বলেছিলাম যে একটা অ্যাকনোলেজমেন্ট রিকোয়েস্ট পাঠায়। এই যে সিন যেটা পাঠিয়েছিল সেই সিন প্যাকেটের সাথে সার্ভার থেকে আরেকটা আমার অ্যাকনোলেজমেন্ট করে আরেকটা প্যাকেট এখানে সংযুক্ত করে দিচ্ছে, যে হ্যাঁ আমি তোমার সাথে কমিউনিকেশন করতে পারবো বা কমিউনিকেশন করা সম্ভব। তো এখানে যেটা করে, সার্ভার নিজের আরেকটা সিকোয়েন্স নাম্বার এখানে অ্যাড করে দেয়, আর এটা যেটা ছিল সেটার সাথে x+1 বা একটা সংখ্যা বাড়িয়ে দেয়, ঠিক আছে। তাতে হয় কি, মানে এখানে আমার সার্ভার বুঝতে পারে যে হ্যাঁ ওর কাছ থেকে রেসপন্সটা এসেছে নর্মাল কানেকশনে। আর তারপর লাস্টে কি হচ্ছে, আমার সিন এসিকে হয়ে গেছে, এবার আমার মূল কানেকশন শুরু করবে, ঠিক আছে। আমার
তথ্য আদান প্রদান শুরুর প্রথম স্টেজ। এর পরের স্টেজে গিয়ে কি হয়, আমরা টিসিপি দিয়ে কমিউনিকেশন শুরু হয়ে যাওয়ার পরে আমার হচ্ছে গিয়ে নর্মাল তথ্য আদান প্রদানের যে কাজটা সেটা হয় টিসিপি কমিউনিকেশন দিয়ে, আমি সেন্ড করব, রিসিভ করব। ঠিক আছে, এটা হচ্ছে নর্মালি আমি মনে করি ইউটিউবে ভিডিও দেখছি সেই প্রসেসটা। এরপর যখন আমি কমিউনিকেশনটা শেষ করে দিতে চাচ্ছি বা আমার কমিউনিকেশন এখন আর দরকার নেই, সেই স্টেজে এসে কি হয়, সেই স্টেজে এসে বা আমার সার্ভার কিভাবে বুঝবে যে আমি এখন ভিডিও দেখাটা বন্ধ করে দিতে চাচ্ছি, তখন আমার কাছ থেকে একটা নতুন প্যাকেট পাঠানো হয় যেটার নাম হচ্ছে কি ফিনিশ বা ফিন। এটা এই যে প্যাকেট গুলো বলছি এটার সাথে একটা করে ফ্ল্যাগ বা একটা চিহ্ন মতো দেয়া থাকে। প্রথমটা হচ্ছে সিন, এটার নাম হচ্ছে সিনক্রোনাইজেশন, বা আমি তথ্য শুরু করতে চাচ্ছি, এটা এক এসিকে বা অ্যাকনলেজমেন্ট হচ্ছে কি আমি কনফার্ম করছি যে আমার ট্রান্সমিশনটা হবে। আর ফিন প্যাকেটটা দিয়ে বোঝায় যে আমার তোমার কমিউনিকেশন করা শেষ সার্ভারের সাথে, আমি এখন এটা ক্লোজ করে দিতে চাচ্ছি। তখন সার্ভার এটা অ্যাকনলেজ করে আরেকটা রেসপন্স পাঠায়, দেন সার্ভার থেকে লাস্টের টাইমে দুইটা রেসপন্স পাঠায়, একটা ফিন আর একটা মানে ফিন এসিকে এরকম করে পাঠায়। ঠিক আছে, তো এতে কি হচ্ছে, পুরো কমিউনিকেশন প্রসেসটা আমার একবারে হয়ে যাচ্ছে। তো এটা বোঝানোর উদ্দেশ্যটা কি, কারণ এই যে দেখছেন যে আমরা প্রতি স্টেপে যে প্যাকেট গুলো যে পাঠাচ্ছে, আমরা হ্যাকিং এর সময় বা নেটওয়ার্ক স্ক্যানিং এর সময় এই প্যাকেট গুলো আমরা ম্যানুয়ালি একটা একটা করে সেন্ড করে বা বিভিন্ন সময় বিভিন্ন রকম এরকম প্যাকেট গুলো সেন্ড করে আমরা স্ক্যান দিতে পারি। ঠিক আছে, বোকা বানাতে পারি সার্ভার গুলোকে, এবং এরকম বোকা বানাতে পারি বলেই আমরা কি ওই নেটওয়ার্ক সম্পর্কে তথ্য গ্যাদার করতে পারি। ঠিক আছে, আমি আপনাদের নেটওয়ার্ক ক্লাসে টিসিপি নিয়ে একটু বলেছি, জিনিসটা আমি আবার আজকে একটু রিমাইন্ড করে দিলাম। আর ইউডিপি তে কি হয়, ইউডিপি তে হচ্ছে গিয়ে তথ্য যেটা সেন্ড করব, ওখানে এরকম টিসিপির মতো 3 স্টেপে কোনো ভেরিফিকেশন হয় না, সরাসরি তথ্য আদান প্রদান শুরু হয়ে যায়। আর এখানে আমাদের আরেকটা বিষয় যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে আইপি ভার্সন 6 নিয়ে আমি আপনাদের পরিচিত করেছিলাম, যে IPv6 এর ক্ষেত্রে যেটা হয়, এটা 128 বিটের আমাদের হচ্ছে গিয়ে আইপি অ্যাড্রেসটা হয়ে থাকে। তবে আমরা এই যে নেটওয়ার্ক স্ক্যানিং এর যে টেকনিক গুলো দেখবো বা পদ্ধতিগুলো শিখবো, এগুলো সাধারণত IPv4 যেটা আছে, হ্যাঁ, এটার জন্য এফেক্টিভ হয়ে থাকে বা সহজ ভালো মানে আউটপুট দিতে পারে। আমাদের ট্রেডিশনাল হ্যাকিং এর যে টুলস গুলো আছে, আইপি ভার্সন 6 এটা অপেক্ষাকৃত নতুন এবং অধিকাংশ হ্যাকিং টুলসই এটার জন্য ভালো আউটপুট আমাদের দিতে পারে না বা দেখাতে পারে না। এবং আইপি ভার্সন 6 যেটা, এটা স্ক্যান দেওয়াটা একটু ডিফিকাল্ট, একটু টাফ। তো তারপরও আমি আপনাদের একটা টুলসে আমি দেখিয়ে দিব কিভাবে আমরা এই এনম্যাপ, প্রথম টুলসটা আমি আপনাদের যেটা দেখাবো, সেই এনম্যাপ দিয়ে সহজেই আইপি ভার্সন 6 আমরা স্ক্যান দিতে পারি। ঠিক আছে, আর আরেকটা বিষয় আমাদের লাগবে সেটা হচ্ছে গিয়ে কমন পোর্টস। আমি আপনাদের বলেছিলাম যে পোর্টস এর নিয়ে যদি সম্ভব হয় আপনি একটু লেখাপড়া করতে পারেন। তো আমি এখানে একটা শীট মতো রেখেছি, যদি সম্ভব হয় পুরোটা মুখস্থ করে ফেলবেন, আর যদি একান্তই সম্ভব না হয় অন্তত 3-4 বার একটু এই টেবিলটা আপনাদের ক্লাসের রেকর্ড থাকবে, পজ করে আপনারা একটু এটা টেবিলটা একটু দেখে নেবেন। কেন দেখা দরকার, কারণ সবসময় গুগল করে কোন কোন পোর্ট খুঁজে দেখাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কাজ করতে করতে আপনার মুখস্থ হয়ে যাবে। একান্তই যদি আপনি মুখস্থ করতে না চান, এটা আপনার মুখস্থ হয়ে যাবে, তবে এটা বারবার লাগবে যদি আপনি নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে কাজ করতে চান। কারণ এই পোর্ট গুলো কি, আপনার ঘরের প্রবেশের দরজা, কোন দরজা দিয়ে গেলে কি হবে, এই টাইপের একটা আইডিয়া আপনার কি থাকা দরকার আছে। ঠিক আছে, যেমন পোর্ট 20 নর্মালি সব কম্পিউটারেই বা সার্ভারে SSH কানেকশনের জন্য পোর্ট 22 দিয়ে কাজ করা হয়। এখন আপনি স্ক্যান দিতে গিয়ে পাইলেন যে এরকম পোর্ট একটা 22 ওপেন আছে, আপনি কি সেখানে কি তখন ফার্দার কোনো স্ক্যান দেওয়ার আগেই বা স্কোপ যদি না থাকে, আপনি আইডিয়া করতে পারবেন যে হ্যাঁ হতে পারে এখানে SSH একটা রান আছে, যেহেতু পোর্ট 22 ওপেন, তো আমি এখানে এই রিলেটেড কোনো অ্যাটাক দিতে পারি। SSH একটা কানেকশন পেয়ে গেলে SSH যদি আপনারা কখনো কনফিগার করে থাকেন, দেখবেন যে ওখানে কি হয়, টার্মিনাল দিয়ে সরাসরি আপনি আরেকটা কম্পিউটার কন্ট্রোল করতে পারছেন। ঠিক আছে, এটা খুবই এফেক্টিভ একটা বিষয়। আবার পোর্ট 80, পোর্ট 443 এই দুইটাও কমন পোর্ট, এটা ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো ওই যে আপনাদের ক্লাসেরই একজন দেখছিলাম ওই রেমকোস এজেন্ট বিল্ডের সময় এরকম কমন পোর্ট দিয়ে সে ট্রাই করছিল। তো এটা কি তো একটু কম বেশ হয় দেখে, এই যে প্রথম যেটা আছে 20 যেটা FTP, এখানে ডেসক্রিপশনের সাথে তো মিলে না। বুঝিনি। FTP প্রথম যেটা, হ্যাঁ ফাইল
ট্রান্সফার, এখানে পির অর্থ তো দেওয়া নাই। ওটা প্রোটোকল, পিতে হচ্ছে প্রোটোকল, যে এটার কথা বলছেন না পি? জি জি জি। হ্যাঁ, ওটা প্রোটোকল বোঝাচ্ছে, ফাইল ট্রান্সফার। ডেসক্রিপশন দেওয়া নাই তো? হ্যাঁ হ্যাঁ, ওটা আপনি জেনেই তো গেলেন, আর প্রবলেম নাই। তো যেটা বলছিলাম, আম, তো মোটামুটি এটা একটু আপনারা দেখে নেবেন, টেবিলটা, আমাদের টেবিলটা কাজে দিবে, ঠিক আছে? এইটা মেসেঞ্জারে দিলে আমরা ডাউনলোড করে মানে ডাউনলোড করে সহজে দেখতে পারবো, নাহলে আপনি ভিডিও গুগলে আবার রিভিউ করা একটু টাফ হয়ে গুগলে যায়। সার্চ দিন কমন কোর্স লিখে, তাতেও চলে আসবে এই জিনিসগুলো। ও আচ্ছা, ধন্যবাদ। এগুলো কমন, সব জায়গায় সার্ভারে এই জিনিসগুলো ব্যবহার করা হয়ে থাকে। ভাই মেসেঞ্জারে দিলে এগুলো হারায় যায়, হ্যাঁ হ্যাঁ, ড্রাইভে দিলে সব থেকে ভালো হয়। হ্যাঁ, যদি সম্ভব হয় আমি ট্রাই করব ড্রাইভে দেওয়ার। তো আমরা এখন আমাদের কালি লিনাক্সটা রান করে ফেলি, আমাদের হ্যাকার মেশিন। আমরা এটা দিয়ে এখন আমাদের নেটওয়ার্ক স্ক্যানিং এর কাজগুলো শুরু করব, ঠিক আছে? তো প্রথমেই আমি যেটা করতে পারি, তো নেটওয়ার্ক স্ক্যানের আবার একটু সতর্ক থাকা প্রয়োজন। সতর্কটা হচ্ছে গিয়ে নেটওয়ার্কে শুধু স্ক্যান যে দিচ্ছেন, আমরা ইনফরমেশন গ্যাদার যেটা করেছিলাম ওটা কিন্তু ইলিগাল না। আপনি যে কারো সম্পর্কেই আপনি তথ্য এরকম খুঁজতে পারেন গুগল দিয়ে, ডাকবো, যেটা দিয়ে খুশি আপনি সার্চ করে করতে পারেন, কিন্তু নেটওয়ার্ক স্ক্যান যেটা, এই স্টেপ থেকে আপনাকে সতর্ক হতে হবে। শুধুমাত্র যতটুক নেটওয়ার্ক অংশ বা ওয়েবসাইটে আপনার স্ক্যানের অনুমতি আছে, এর বাইরে কোথাও কিন্তু কোনো স্ক্যান দেওয়া যাবে না, ঠিক আছে? এটা বাইরে দিলে আপনি লিগ্যাল ইস্যুতে যেমন ফেসে যেতে পারেন, আবার ক্লায়েন্ট থেকেও আপনার ঝামেলা করতে পারে, ঠিক আছে? কারণ আপনার মনে এই স্ক্যান যেগুলো দিচ্ছি, বা আমরা যে টুলস ব্যবহার করবো, এখানে হিউজ পরিমাণ ডাটা ওই অন্য কম্পিউটারে সেন্ড করা হয়। তাতে কি হয়, এই ডস অ্যাটাকের কনসেপ্ট আমরা দেখেছিলাম না, যে একবারে বেশি রিকোয়েস্ট পাঠাইলে সার্ভার ধরে ডাউন হয়ে যায়। এই শুধু টুলস গুলোতে যে আমরা স্ক্যান দেই, এটা ওইরকম অনেকটা ডস অ্যাটাকের মতো কাজ করে ফেলতে পারে অনেক সময়, ঠিক আছে? কিছু কিছু স্ক্যান আছে, মানে স্ক্যানের মেথড, সেটা দিলে এরকম সার্ভার ডাউন করে ফেলতে পারে বা সার্ভার স্লো করে ফেলতে পারে। যার কারণে আমরা নেটওয়ার্ক সিকিউরিটির কখনো কাজ আসলে আমরা খুব সতর্ক হয়ে নেব যে কতটুকু আইপি অ্যাড্রেস, কোন কোন আইপি অ্যাড্রেস আমরা স্ক্যান দিতে পারবো, ঠিক আছে? যেহেতু সবগুলোর অনুমতি থাকে না। তো এই যে এনম্যাপ টুলসটা যারা তৈরি করেছে, স্যার হ্যাঁ স্যার একটু আগে যে আপনি টার্মিনাল থেকে ডিলিট করলেন ওই জিএসএইচ, স্যার জিএসএইচ টা জিনিসটা কি? ওটা হচ্ছে গিয়ে একটা হিস্টোরি ফাইল, মানে আমার টুলস মাঝে মধ্যে ব্রেক করলে বা আমি অফ করে দিলে ওই ফাইলটা তৈরি হয়ে থাকে আর কি, মানে ওটা কমপ্লিট হয় না, তো যার কারণে ইররটা শো করে, ওটা রিমুভ করে দিলেই ঠিক হয়ে যায়, আর কোনো অসুবিধা নেই। তো যেটা বলছিলাম, যে আমি এখানে আপনাদের ক্লাসে দেখানোর পারপাসে এই যে এনম্যাপ টুলস যারা তৈরি করেছে, তারা নিজেদের ওয়েবসাইটটাই আমাদের জন্য অ্যাভেলেবল করে দিয়েছে, যে আপনারা চাইলে ওখানে এরকম টুলস দিয়ে স্ক্যান করতে পারেন, ঠিক আছে? আমরা তাদের আইপি অ্যাড্রেসে স্ক্যান দিতে পারবো। তো প্রথমে যেটা করলাম, আমি একটা পিং রিকোয়েস্ট দিয়ে, পিং কমান্ড দিয়ে এর আইপি অ্যাড্রেসটা বের করে নিলাম। আমি চাইলে নাম ধরে স্ক্যান দিতে পারি, অথবা শুধুই এই আমার আইপি অ্যাড্রেস ধরে স্ক্যানটা দিতে পারি। তো আমি আর আইপি অ্যাড্রেসটা সেভ রাখা ভালো, বা এটা ইউজ করে আমি কাজগুলো করতে পারবো, ঠিক আছে? তো আমাদের প্রথম যে টুলসটা এনম্যাপ, আমরা এটা দিয়ে কাজ শুরু করব। এনম্যাপ টুলসটার বিশেষত্ব হলো গিয়ে, আমাদের জুমে প্রো আবার আজকে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে সম্ভবত, ইন্টারাপ্ট হবে, আপনারা একটু কষ্ট করে আবার এই লিংকে জয়েন করবেন, কেমন? এতদিন ছিল কিন্তু আজকে আবার কি করলো জানি না। তো আমাদের আলোচনায় আসি। বিভিন্ন হ্যাকিং টুলস এর, মনে করুন আপনি জানেন না হ্যাকিং টুলসটা কি নিয়ে বা কিভাবে কাজ করে, তখন এই হ্যাকিং টুলস গুলো থেকে একটা ডকুমেন্টেশন বা একটা শর্ট বর্ণনার মতো একটা দিয়ে রাখে, সেটা আপনি হেল্প সেকশনে গিয়ে পাবেন। তো আমি প্রথমে এই কমান্ডটাই দিয়েছি যে এনম্যাপের -8, বা কোনো টুলস এর এইচ এ কাজ করে না, তখন আপনাকে এই কমান্ডটা দিতে হয় -হেল্প, ঠিক আছে? এটা দিলেও আপনার এই যে ম্যানুয়াল পেজ, এটা শো করবে। তো এতে সুবিধা কি, এখানে বিভিন্ন রকম এক্সাম্পল আমার এখানে দেওয়া আছে। আমি আপনাদের চিট শিটের একটা লিংক বা এটা সাজেস্ট করবো, অসুবিধা নেই। তারপরও যদি আপনার কখনো প্রয়োজন পড়ে, আপনি টুলস এর আইডিয়া নেওয়ার জন্য এই কমান্ডটা দিতে পারেন। তো টুলসটা রান করা একদমই সিম্পল একটা বিষয়, যে এটা তবে একটা বিষয় আছে, এই এনম্যাপ কমান্ডটা, বা এটা তো নেটওয়ার্ক স্ক্যান করছে, নেটওয়ার্ক
নিয়ে কাজ করতে গেলে আপনার হার্ডওয়্যার যেটা আছে ওই হার্ডওয়্যার লেভেলের অ্যাক্সেসের প্রয়োজন পড়ে টুলস গুলোরও। তো এর জন্য আমাদের nmap টুলসটা রান করতে গেলে প্রায় সময় এই সুডো অ্যাক্সেস যাবে। তো আমরা নর্মাল ইউজার থেকে রুট ইউজার হিসেবে রান করাটা বেটার। ঠিক আছে, তাতে হবে কি nmap নির্বিঘ্নে কাজগুলো করতে পারবে। nmap এর প্রথম যে একটা এক্সাম্পল বা আমি কমান্ড দেখাবো সেটা সিম্পলি আমি ওই যে আইপি অ্যাড্রেস যেটা পেয়েছিলাম scanme.nmap.org ওটাতে যদি দেই, আমি ওই আইপি অ্যাড্রেসটাতে স্ক্যান দিচ্ছি। এখানে ভি একটা তো দেখালাম -8 আর ভি দেয়াতে কি হচ্ছে, ভি দেয়াতে বোঝাচ্ছে ভার্বস। ভার্বস জিনিসটা কি, যে ও প্রতি স্টেপে স্টেপে কি কাজগুলো করছে সবগুলো আমাকে দেখাবে। তো আমি দুইটা এক্সাম্পলই দেখাচ্ছি। আমি nmap এখানে ভি রান দিব আর নতুন আরেকটা ট্যাব নিলাম। হ্যাঁ, এটা একটা ট্যাব, নতুন আরেকটা ট্যাব, এটাতে সিম্পলি আমার ওই আইপি অ্যাড্রেসটা দিব। ঠিক আছে, আমি এটা রান দিই। দেখুন আমার এখানে কিন্তু কিছুই দেখাচ্ছে না, ও কিন্তু রান হচ্ছে, কাজ করছে nmap টুলস, কিন্তু কিছুই শো করছে না। আমি nmap ভি যেটা দিয়েছিলাম এটাও রান দিই সাথে, দেখুন এটা প্রতি স্টেপে স্টেপে কি করছে সেগুলো আমাকে দেখাচ্ছে। ডিসকভার ওপেন পোর্ট এটা, ওপেন পোর্ট এটা। আর এটা কিন্তু দেখুন যখন আমি ভি অপশনটা দিচ্ছি না তখন কোনো আউটপুটই আমার এখানে মানে একদম লাস্টের ফাইনাল রেজাল্ট যেটা ওটা শো করবে এই যখন আমি ভি অপশন বা ভার্বস অপশনটা সেট না করে দিব। ঠিক আছে, তো এটা বিভিন্ন রকম হ্যাকিং এর টুলসেই এই ভার্বস অপশনটা থাকে। তো যদি কখনো এরকম ভার্বস অপশন থেকে যায় আমি সাজেস্ট করি বা বেটার যে এই অপশনটা দিয়ে আপনি এই কমান্ড গুলো রান করেন। তাতে সুবিধা কি, আপনার আউটপুট গুলো মানে বুঝতে পারবেন যে টুলস আসলে রান করছে না কোনো ইরর হলো, কোথায় থেমে গেল, এই বিষয়গুলো। ঠিক আছে, তো আমরা একটু অপেক্ষা করি। আরেকটা বিষয়, নেটওয়ার্ক সিকিউরিটি রিলেটেড যখন আপনি কাজ করতে যাবেন রিয়েল লাইফে গিয়ে একটা জিনিস ফেস করবেন। আমার অভিজ্ঞতা থেকে বলি যে রিয়েল লাইফে যে সার্ভার গুলো থাকে, হ্যাঁ, বা ফ্রিল্যান্সিং কাজের জন্য যে সার্ভার গুলো যখন দিবে ওখানে এইখানে যেমন আপনার খুব দ্রুত এই যে দেখুন বেশ 51% আমার অলরেডি হয়ে গিয়েছে, এই যে 50% হয়ে গিয়েছে দেখাচ্ছে। তো এখানে খুব দ্রুত আমার আউটপুট গুলো আসছে, কিন্তু রিয়েল লাইফে গিয়ে এটা ফেস করবেন যে খুব স্লো করে এগুলো জিনিসগুলো। এই স্ক্যান দিলে দেখা গেল, কারণ এখানে তো আমি সরাসরি আমার সার্ভার থেকে তাদের সার্ভারে আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি। তো কখনো রিয়েল লাইফে কখনো কখনো এমনও হতে পারে যে কয়েকটা সার্ভার ঘুরে, বা আপনি বাংলাদেশ থেকে বসে সিম্পলি ইউরোপের কোনো কান্ট্রিতে স্ক্যান দিচ্ছেন, কিন্তু ওটা তো সরাসরি ইউরোপে যায় না, আপনার হয় সিঙ্গাপুর অথবা ইন্ডিয়া, এটা ঘুরে অস্ট্রেলিয়া দিয়ে ঘুরে এরকম বিভিন্ন দেশ ঘুরে দেন হচ্ছে যায় আপনার ডাটা প্যাকেট গুলো ইউরোপের কান্ট্রিতে যায়, নেটওয়ার্ক প্যাকেট গুলো। তো এখানে বেশ লেংদি একটা প্রসেস হতে পারে বা সময় নিতে পারে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন যে আমি একটা সিম্পল স্ক্যান দিয়েছি, সেটার আমার আউটপুট আসতে কত সময় নিচ্ছে। ভাই একটা কথা বলি, বলুন। আপনি এই কমান্ডটা রান দিলেন, আপনার অনেক কিছু আসছে, আমার তো এত কিছু আসলো না। আমার অনেক দ্রুত স্ক্যান হয়ে গেল, স্ক্যান হওয়ার পরে দেখাচ্ছে যে দুইটা পোর্ট ওপেন আছে এখানে, 80 এন্ড পোর্ট 22। হ্যাঁ, কিন্তু আমার এখানে আরো পোর্ট বেশি দেখাতে পারে। আমার এখানে দেখুন পোর্ট 22 31137 অলরেডি দুইটা অন্যরকম দুইটা পোর্ট এখানে দেখাচ্ছে। ঠিক আছে, কারণ এই সার্ভার গুলোর আবার আরেকটা বিষয় আছে, এরা কোনো রিয়েল লাইফের সার্ভার কোনোগুলো লোড ব্যালেন্সার টাইপের জিনিস ব্যবহার করে থাকে, বা আমাদের নেটওয়ার্ক প্যাকেট যেটা যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করতে হবে। দুইটা কেস হতে পারে। লোড ব্যালেন্সার জিনিসটা কেমন, যে মনে করো সিম্পলি ফেসবুকের সার্ভারের চিন্তা করুন, এটা কিন্তু বাংলাদেশেও এদের একটা সার্ভার আছে আমি যতদূর জানি। তো এটাতে কি হয়, আপনি যদি ইউএস এর ফেসবুক সার্ভারে মনে করুন 200 কোটি মানুষ একসাথে যদি রিকোয়েস্ট পাঠায়, সার্ভার তো ডাউন হয়ে যাবে যত প্রোটেকশনই সে রাখুক। তো এই যে সার্ভিসটা তারা নিরবিচ্ছিন্ন করতে চায়, এর জন্য পৃথিবীর বিভিন্ন দেশে ফেসবুকেরই বিভিন্ন দেশে নিজস্ব সার্ভার তারা সেট আপ করে রাখে। তাতে কি হয়, সেন্ট্রাল সার্ভার থেকে ডাটা একটার অংশ মনে করুন বাংলাদেশ রিলেটেড অংশটা বাংলাদেশ সার্ভারে থাকলো, তা যখন আপনি স্ক্যান দিচ্ছেন এখন হতে পারে আপনাকে আপনার তথ্যটা বাংলাদেশ সার্ভারে না, আপনার এই স্ক্যানের যে প্যাকেট যেটা সেটা ইন্ডিয়া সার্ভারে যাচ্ছে। ঠিক আছে, ওই একটা কেস হতে পারে কখনো কখনো। আবার আরেকটা জিনিস হয় যেটা ওই আপনার ডাটা প্যাকেট যেটা যাচ্ছে, হ্যাঁ, এই স্ক্যানের যে ডাটা প্যাকেটটা সেটা পুরোপুরি রিচ করছে না, বা সেটার রিচ করে ওই ওখান থেকে ফিডব্যাক যেটা আসে, মনে করুন আমরা দেখেছিলাম টিসিপিতে কি হয়, সিন প্যাকেট গিয়ে সিন এসি কে যে একটা রেসপন্স আসবে, হ্যাঁ, ওই যে ডাটা যখন রেসপন্সটা আসছে ওখানে একটা গরমিল করে ফেলে। ঠিক আছে, যার কারণে এই এই একটা অসুবিধা না, মানে একটা সিমটম দেখা যায় যে
আপনার স্ক্যানে একরকম আউটপুট আসছে, আমার স্ক্যানে আরেক রকম আউটপুট আসতে পারে। ঠিক আছে, ভাই আপনি ওই শিট বানান কিভাবে, যে ডেবিট হ্যাকার বক্স এর পাশে ডেবিট হ্যাকার বক্স, এভাবে এটি কিভাবে করেন? কন্ট্রোল শিফট টি এটা জি জি, উপরে কন্ট্রোল নামের শিফট কথা টি। বলছেন না ট্যাবের জি কথা জি, বলছেন? ট্যাবের কথা বলছি, ও ট্যাব। কন্ট্রোল শিফট দিয়ে টি দিলে ট্যাব, নতুন ট্যাব হয়ে যাবে। ওকে। তো এটা রান হতে থাকুক, আমাদের আউটপুট আসলে আমরা তখন দেখবো। এটা আমি অফ করে দিব। অফ করার কমান্ড কি, কন্ট্রোল জেড দিলে আপনার দেখুন এটা সাসপেন্ড হয়ে গেল। আমরা অন্যান্য সিনট্যাক্স নিয়ে আলোচনা করি, ওর আউটপুট আসতে থাকুক, আউটপুট আসলে আমরা তখন এটা দেখব। আমরা বেসিক কিছু কমান্ড দেখছি। এখন সাপোজ আপনি চাচ্ছেন যে আপনাকে কেউ একজন বললো শুধুই তার ওয়েব সার্ভার বা এসএমবি একটা সার্ভার আছে, উইন্ডোজের একটা সার্ভার, একটা নির্দিষ্ট পোর্ট সে উল্লেখ করে দিল যে আপনি শুধু ওই পোর্টটা সিকিউরিটি টেস্ট করবেন। অথবা আপনি নিজে থেকেই চাচ্ছেন যে আমি বলেছিলাম যে আমাদের পোর্ট কিন্তু 65,535টা। হ্যাঁ, এখন আপনি যদি এতগুলো একসাথে স্ক্যান দিতে চান, আপনার কয়েক সপ্তাহ লেগে যাবে স্ক্যান শেষ হতে, তাও পাবেন না। আপনি ফায়ারওয়াল থেকে ব্লকও খেয়ে যেতে পারেন, কোনো গ্যারান্টি নেই। কারণ এগুলো হিউজ ডাটা জেনারেট করে থাকে, এই স্ক্যানিং এ যে হচ্ছে অনেক ডাটা জেনারেট করছে। তো আপনি কোনো সময় এরকম বুদ্ধি করে করতে পারেন যে না, আমার 65,000 পোর্ট দরকার নেই, আমি প্রথম 1,000 পোর্ট স্ক্যান করতে চাই, বা প্রথমে 100 পোর্ট আমি স্ক্যান করতে চাই, আমার সবগুলো দরকার নেই। তো আমাদের এন ম্যাপে এই একটা সুন্দর সুবিধা দেয়, আমি পি দিয়ে, এই ড্যাশ পি দিয়ে পোর্ট নাম্বার মেনশন করে দিতে পারি। আমি যদি চাই শুধু পোর্ট 80 সেটা দিতে পারি, বা একই সাথে কমা দিয়ে আরো কতগুলো পোর্ট বলে দিতে পারি যে পোর্ট 22, তার এসএসএস কানেকশনের যেটা ওটা চালু আছে কিনা, তার ডিএনএস কানেকশনের পোর্ট 53 সেটা চালু আছে কিনা, এইচটিটিপিএস চালু আছে কিনা সেটা যেমন দেখতে পারি। পাশাপাশি এটা চাইলে আমি আলাদাও লিখতে পারি, তা মনে করুন তার পোর্ট 443 যেহেতু বলেছি আমি, পোর্ট 500 থেকে পোর্ট 1000। হ্যাঁ, এটা এই রেঞ্জও আমি বলে দিতে পারি। এটা চাইলে আপনি একটা একটা করে দিতে পারেন, এই রেঞ্জটা আপনি আলাদা করেও লিখতে পারেন। ঠিক আছে, ও মিস্টেক, এটা পেস্ট হয়ে গিয়েছে। আপনি এভাবে রেঞ্জ একই লাইনে বলে দিতে পারেন বা আলাদা লাইনেও বলতে পারেন, এটা কোনো অসুবিধা নেই। তবে যেটা বিষয় সেটা হচ্ছে কি, আমি এরকম শুধু আইপি অ্যাড্রেস দিয়ে এভাবে পোর্ট স্পেসিফাই করে একটা স্ক্যান দিতে পারি। তো আমি 500 থেকে 1000 যেটা, এটা ক্লোজ দিয়ে তারপর স্ক্যানটা দিই, তাহলে দ্রুত হবে। আমি মাত্র 4টা পোর্ট নিয়ে জানতে চাচ্ছি, আমার সবগুলো পোর্ট দরকার নেই। দেখি এই পোর্ট গুলো তার ওপেন আছে কিনা এই আইপি অ্যাড্রেসে। দেখুন এখানে দেখা যাচ্ছে হোস্ট সিমস ডাউন, কিন্তু বাস্তবে কিন্তু তাদের এই ওয়েব সার্ভারটা ডাউন না, কিন্তু আমরা একই সাথে খুব বেশি পরিমাণ রিকোয়েস্ট পাঠাচ্ছি। এইখানে দেখুন আমার অলরেডি স্ক্যানে অনেক ডাটা যাচ্ছে, আবার আমি নতুন করে একটা স্ক্যান দিচ্ছি, যার কারণে আমার এটা কি একটা ব্লক দিচ্ছে, বা তার ওখান থেকে একটা ব্যালেন্স করছে যে একসাথে এত রিকোয়েস্ট তার সার্ভারে অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে, আমাদের মিটিংটা হয়তো ক্লোজ হয়ে যাবে, আমরা পুনরায় আবার এই লিঙ্কে জয়েন করব।